ঢুকছি, that is a renal system. Cardiovascular system and respiratory system almost renal পড়তে গিয়ে প্রত্যেকটা ক্লাসেই আমরা পাবো। তো ফর রেফারেন্স ওই দুটো পিডিএফ, ওই দুটো ক্লাস রিভিশন করতে থাকবে তোমরা। তো একটা বেসিক রেনাল সিস্টেমের মধ্যে কি কি আছে? ফার্স্ট হ্যান্ড কিডনিস, দুটো ইউরেটার্স, একটা ব্লাডার and then urethra. ফার্স্ট কম্পোজিশন, ফাংশনস যদি আমরা যাই একটু নিমোনিক ফর্মে করা হয়েছে, কি কি কাজ করে ফাংশনসে। ফিয়ার বলছে, ফিয়ারের সঙ্গে এক্সট্রা একটা ডাব্লিউ এসেছে। মেন কাজ রক্ত পরিশ্রুত করা, ফিল্ট্রেশন অফ ব্লাড, এবং তার সাথে সাথে যত ওয়েস্ট তৈরি হয় আমাদের রেচন অঙ্গ, তাই তো, তাই এক্সক্রেশন অফ ওয়েস্ট। তাহলে এক্সক্রেশন অফ ওয়েস্ট যেমন হচ্ছে, সেখানে আমরা পরে পড়বো একটা সিলেক্টিভ এক্সক্রেশন হবে। যা তৈরি হচ্ছে সব যদি বডি থেকে বেরিয়ে যায় তাহলে তো হবে না। সেই জন্য 3 নম্বর হচ্ছে গিয়ে ব্যালেন্স, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স হলে অ্যাসিড বেস ব্যালেন্সও হবে। এবং ফাইনালি যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, রেগুলেশন অফ ব্লাড প্রেশার। আমরা কার্ডিওভাস্কুলার সময় পড়েছি যে আলটিমেটলি এগুলো সব মিলে একসাথে একটা ফাংশন, একটা রেজাল্ট দিচ্ছে। রেজাল্টটা হচ্ছে রেগুলেশন অফ ব্লাড প্রেশার। কোন মেকানিজম রেসপন্সিবল? কিডনির মাধ্যমে রেগুলেশন অফ ব্লাড প্রেশার। সিস্টেম। ব্যাস, এটা যেন পুরোপুরি মাথায় থাকে। সো ফার্স্ট কিডনিজ রিমুভ করে মেটাবলিক ওয়েস্ট গুলোকে। কি কি ওয়েস্ট রিমুভ হচ্ছে? we have urea, uric acid, creatinine, then we have electrolytes। যে সমস্ত ড্রাগস আমরা নিয়ে থাকি, ড্রাগস ইন দ্য সেন্স অল দ্য ফার্মাকোলজিক্যাল মেডিসিনস, সেটা ইভেন নর্মাল প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক্স, এভরিথিং, প্রত্যেকেই কিন্তু 90% দেখা গেছে ইউরিনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিট হয়। তাহলে ফার্স্ট আমরা চলে যাব অ্যানাটমিক্যাল লোকেশন। লোকেশন ওয়াইজ কোথায় আছে? রেট্রোপেরিটোনিয়াল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রেট্রো? রেট্রো মানে কি? রেট্রো মানে পেছনে, তাহলে বিহাইন্ড, পোস্টেরিয়র। পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের পেছনে। তাহলে কোথায় আছে? আমরা প্রত্যেকেই জানি যে সামনে থেকে অ্যাক্সেস করতে পারবো না, সামনে থেকে আমাদের অ্যাবডোমেন আছে, পেছন থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। T12 to L3 লেভেলগুলো একটু মনে রাখতে হবে। প্রত্যেকটা জায়গাতে লেভেল তুলে কখনো কখনো কোয়েশ্চেন দেয়, লাংস হোক, হার্ট হোক বা কিডনিজ হোক, লেভেলগুলো একটু মনে রাখবো। এবং ছবিটা, এই ছবিটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, কোনটা নিচে কোনটা ওপরে। রাইট সাইড কিডনিটা একটু নিচে স্লাইটলি দেন দ্য লেফট সাইড। কেন? রিজন কেউ বলতে পারবে? রাইট সাইডে কি আছে? এক্স্যাক্টলি, রাইট সাইডে লিভারের জন্য রাইট সাইডটায় কিডনিটা অপেক্ষাকৃত একটু নিচে আছে লেভেল ওয়াইজ। নেক্সট শেপ যদি আমরা দেখি, দুটো কিডনি কিরকম শেপ? বিন শেপড। ওকে, রেডিশ ব্রাউন, 10 থেকে 12 সেন্টিমিটার লং, ওয়াইড, থিক। এগুলো জাস্ট পড়ার জন্যই, পরীক্ষায় আসে না সেইভাবে। ওয়েটটা একটু মনে রাখতে পারো, মোটামুটি 150 গ্রামের মতো ওয়েট হবে অ্যাডাল্টের ক্ষেত্রে। এবার হচ্ছে কাভারিংস। প্রত্যেকটা অর্গানের কাভারিংস পড়েছি। লাংসের কাভারিংকে কি বলা হয়? প্লুরা। কাভারিং ছিল হার্টের। এর এক্স্যাক্টলি কোনো নাম নেই। ইন কেস অফ রেনাল কাভারিং এক্স্যাক্টলি কোনো নাম নেই, বলছে কতগুলো লেয়ার আছে। তো ভেতর থেকে বাইরের দিকে লেয়ারগুলো কি? একদম কিডনির ওপরে একটা ফাইব্রাস ক্যাপসুল আছে, মানে ফাইবারের একটা ক্যাপসুলের মতো আবরণ আছে। তার ঠিক বাইরে আছে পেরি রেনাল ফ্যাট, পেরি মানে চারিদিকে, পেরি রেনাল ফ্যাট। দেন আছে রেনাল ফাসা,
দেন আছে প্যারারেনাল ফ্যাট। ডিফারেন্স কি? পেরি মানে চারিদিকে, চারিদিকে মানে 360 ডিগ্রি, একটা ঘড়ির কাঁটা 360 ডিগ্রি, দিস ইজ পেরিরেনাল। আর প্যারা মানে সমান্তরাল, একটু দূরে সমান্তরাল। তাহলে ফাইব্রাস ক্যাপসুল, পেরিরেনাল ফ্যাট, রেনাল ফাসা অ্যান্ড প্যারারেনাল ফ্যাট। ফাংশনস, কিডনির মেন ফাংশনস যেগুলো আমরা আগেও পড়লাম, যে এই জিনিসগুলোর সব থেকে বড় প্রোটেকশন দেওয়া। বাইরে থেকে কোনো ইনজুরি হলো, ট্রমা হলো, তাহলে এই যে কাভারিংস গুলো আছে, এই যে ফাইব্রাস ক্যাপসুল গুলো আছে, যাতে কিডনির মধ্যে এক্স্যাক্টলি গিয়ে কোথাও ধাক্কা না লাগে, তার ব্লাড সাপ্লাইটা বিঘ্নিত না হয়, সেগুলোকে প্রোটেকশন দেওয়াই এর মেন কাজ। এতগুলো যে লেয়ার আছে, সো প্রোটেক্ট দ্য কিডনি, মেনটেন ইটস পজিশন, প্রোভাইড কুশনিং। কুশনিং মানে কি? কুশনিং মানে কোনো একটা ফোর্স বাইরে থেকে দিলাম, কিন্তু সেই ফোর্সটা খুব বেশি নিচের দিকে গেল না, দ্যাট ইজ কল্ড কুশনিং। ঠিক আছে? আর প্রোটেক্টস এগেইনস্ট ট্রমা। সো অত মনে রাখার দরকার নেই, মেন জিনিস এটা প্রোটেকশন দেয়, এতগুলো লেয়ার প্রোটেকশন দেয়। আচ্ছা, এবার একটু অ্যানাটমিক ডিফারেন্সে আমরা আসি। দুটো পোল আছে, দুটো পোল আছে কিডনির, দুটো পোল, আপার পোল অ্যান্ড লোয়ার পোল, সুপিরিয়ার পোল, ইনফিরিয়ার পোল। ওকে, সারফেস দুটো আছে, সামনের দিকটা অ্যান্টেরিয়ার সারফেস, পেছনের দিকটা পোস্টেরিয়ার সারফেস। একই কিডনিকে দেখো আমরা সামনে থেকে দেখিয়েছি, আবার পেছন থেকে দেখিয়েছি। ঠিক আছে? সো অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার সারফেস, আপার পোল লোয়ার পোল, দুটো বর্ডার আছে। ভেতরের দিকটাকে বলবো মিডিয়াল বর্ডার, বাইরের দিকটাকে বলবো ল্যাটারাল বর্ডার। ইম্পর্টেন্ট জিনিস যেটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়, এরপর আমরা একটা স্ট্রাকচার পড়বো, দ্যাট ইজ কল্ড হাইলাম, রেনাল হাইলাম, যেখানে ওই আর্টারি ভেন ওই স্ট্রাকচার গুলো আছে, ওইটা কোন বর্ডারে আছে? দ্যাট ইজ ইন দ্য মিডিয়াল বর্ডার, মাথায় রাখতে হবে। সো রেনাল হাইলাম কোথায় আছে? ইন দ্য মিডিয়াল বর্ডার। তাহলে টোটাল কি কি আছে? দুটো পোল আছে, আপার পোল অ্যান্ড লোয়ার পোল বা সুপিরিয়ার পোল, ইনফিরিয়ার পোল। দুটো সারফেস আছে, দ্যাট ইজ অ্যান্টিরিয়ার পোস্টিরিয়ার। দুটো বর্ডার্স আছে, দ্যাট ইজ ল্যাটারাল বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। এর মধ্যে মিডিয়াল বর্ডার ইম্পর্টেন্ট, কারণ মিডিয়াল বর্ডারে আছে আমাদের রেনাল হাইলাম। এতটা পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা একটু পড়তে যাচ্ছি রেনাল হাইলাম। রেনাল হাইলাম থেকে কোয়েশ্চেন আসে। রেনাল হাইলাম কি জিনিস? ছবিটা দেখো, রেনাল হাইলামটা হচ্ছে গিয়ে এক্সিট পয়েন্ট অ্যান্ড এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে? চেক পোস্টের মতো ব্যাপারটা। কিছু স্ট্রাকচার এখান থেকে কিডনির মধ্যে ঢুকছে, কিছু স্ট্রাকচার এখান থেকে কিডনি থেকে বেরিয়ে আসছে। সো দ্যাট ইজ রেনাল হাইলাম। একটা ফানেল দেখেছো? ফানেল, ছোটবেলায় ভৌতবিজ্ঞানে ফানেল আমরা পড়েছি, ফানেল। তো ফানেলের মুখের মতো চওড়া, দেন গিয়ে সরু হয়ে গেছে, দিস ইজ কল্ড রেনাল হাইলাম। কি কি স্ট্রাকচারস আছে? রেনাল আর্টারি আছে, রেনাল ভেন আছে, ইউরেটার আছে, কিছু নার্ভস আছে, কিছু লিম্ফ্যাটিক্স আছে। এবার কোয়েশ্চেন দু রকম ভাবে হতে পারে। যদি ইজি টু মডারেট পেপার হয়, কোয়েশ্চেন দেবে রেনাল হাইলাম কন্টেন্টস, সেখানে তোমার রেনাল আর্টারি, রেনাল ভেন, রেনাল পেলভিস এর মধ্যে কিছু একটা দিয়ে দেবে, বাকিগুলো অন্য কিছু থাকবে, যদি একদম ইজি পেপার হয়। যদি একটু ডিফিকাল্ট পেপার হয়, যদি RRB নট সেটের পেপার দেখো, তখন কিন্তু কোয়েশ্চেনটা দেবে এইভাবে, ফ্রম অ্যান্টিরিয়ার টু পস্টিরিয়ার হুইচ স্ট্রাকচারস প্রেজেন্ট ইন রিলেশন টু রেনাল হাইলাম। সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যান্টিরিয়ার টু পোস্টেরিয়ার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। অ্যান্টিরিয়ার টু পোস্টেরিয়ার মানে সামনে থেকে পেছনে। একদম উপরে আছে ছবিটা মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট আছে কি, একটা নিমোনিক মনে রাখবো আমরা, ভিএপি, ভিআইপি হয়, ভিআইপি আমরা কথাটা বলি তো, তো ভিআইপি না বলে মনে রাখবো ভিএপি, ভি ফর ভেন, দেন আর্টারি, দেন পেলভিস। তাহলে ফার্স্ট রেনাল ভেন, দেন রেনাল আর্টারি, দেন রেনাল পেলভিস। এটা হচ্ছে ফ্রম অ্যান্টিরিয়ার টু পোস্টেরিয়ার। তাহলে পোস্টেরিয়ারে কি আছে? রেনাল পেলভিস আছে, আর একদম অ্যান্টিরিয়ারে আছে রেনাল ভেন। এটা মাথায় রাখতে হবে, অ্যান্টিরিয়ার টু পোস্টেরিয়ার অ্যারেঞ্জমেন্ট, ভেন, আর্টারি, দেন পেলভিস। Then we have বেসিক ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার। এটা হলো রেনাল, বাইরের দিকটা আমরা পড়লাম, কাভারিং পড়লাম, ওপরে নিচে একটা করে পোল আছে পড়লাম, দুটো সারফেস পড়লাম, বর্ডার্স পড়লাম, আর রেনাল হাইলাম পড়লাম। এবারে আমরা কিডনির ভেতরে ঢুকছি, এগুলো বাইরের দিকে জিনিস ছিল।
এবার ভেতরে ঢুকছি এত। ভেতরের মধ্যে ফার্স্ট ইন্টারনাল অ্যানাটমিতে যদি দেখি, দুটো জিনিস হয় যেটা ম্যাক্সিমাম অর্গানেই আমরা পাই, একটা কর্টেক্স, একটা মেডালা। কর্টেক্স মানে কি? বাইরের দিকে রিজিয়নটা ছবিতে দেখো, কর্টেক্স মানে হচ্ছে বাইরের দিকে রিজিয়ন, রেনাল কর্টেক্স একদম ওপরের দিকে বাইরের দিকে রিজিয়ন, আর বাইরে ভেতরের অংশটা হচ্ছে রেনাল মেডালা। ওকে, তো কর্টেক্সের মধ্যে কি কি আছে? কর্টেক্সের মধ্যেই আমার রেনাল কর্পাসেলস আছে। কর্পাসেলস মানে বমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, এগুলো পাবো যখন আমরা নেফ্রন পড়বো। পিসিটি আছে এখানেই, নেফ্রনের পিসিটি, নেফ্রন পড়বো কিছুক্ষণ পরেই। নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং ডাক্টের কর্টিক্যাল পার্ট, এগুলো তাহলে কোথায় আছে? রেনাল কর্টেক্সে, রেনাল কর্টেক্সে আছে। নেক্সট যদি আমরা চলে যাই রেনাল মেডালা, ভেতরের দিকে রিজিয়ন, এবং এখানে দুটো স্ট্রাকচার আছে, দুটোই পরীক্ষায় অল্টারনেটিভ ভাবে আসে। ওয়ান ইজ রেনাল পিরামিড, ওয়ান ইজ রেনাল প্যাপাইলা। ছবিতে দেখবো আগে পিরামিডস। পিরামিডস গুলো কি কি? ট্রায়াঙ্গুলার কিছু স্ট্রাকচারস, দেখো লাল 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 পয়েন্ট করা আছে, রেনাল পিরামিডস বলছি আমরা এগুলোকে। আর ওই রেনাল পিরামিডসের যে অ্যাপেক্স গুলো, অ্যাপেক্স গুলো একটু ভেতরের দিকে, অ্যাপেক্স গুলো ওইগুলো হচ্ছে রেনাল প্যাপাইলা। তাহলে রেনাল পিরামিডস 8 থেকে 18টা, প্রায় গোটা 20 রেনাল পিরামিডস আছে। আর প্রত্যেকটা রেনাল পিরামিডের যে অ্যাপেক্স, মানে ট্রায়াঙ্গেলের যে অ্যাপেক্স সর্বোচ্চ বিন্দু, সেটা হচ্ছে রেনাল প্যাপাইলা। দুটোই কিন্তু অল্টারনেটিভ ভাবে এক্সামে আসে। তাহলে এই দুটোই কোথায় আছে? রেনাল কর্টেক্স না রেনাল মেডালা? রেনাল মেডালাতে আছে। কর্টেক্সে শুধুমাত্র আমার নেফ্রনের কিছু পার্টস পাবো আমরা, লাইক বমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, পিসিটি, ডিসিটি, ঠিক আছে, এইগুলো পাবো। কিন্তু রেনাল মেডালাতে আমরা পাবো প্যাপাইলা, রেনাল পিরামিডস। এবারে তাহলে আমরা পড়বো ইউরিনারি ড্রেনেজ পাথওয়ে, কিভাবে ইউরিনটা আসে। আচ্ছা, ছবিতে আমরা আরো দুটো স্ট্রাকচার দেখে নেব। ওয়ান ইজ মাইনর ক্যালিক্স, ওয়ান ইজ মেজর ক্যালিক্স। ঠিক আছে, ক্যালিক্স মানে ওই পাতা যেরকম পত্রবৃন্তের মতো ছোট হয়ে চলে গেছে, ছোট্ট ছোট্ট গুলো হচ্ছে মাইনর ক্যালিক্স, ভেতরের দিকটাতে আছে বড় বড় গুলো, দ্যাট ইজ মেজর ক্যালিক্স। অনেকগুলো মাইনর ক্যালিক্স মিলে মেজর ক্যালিক্স তৈরি করছে। তো ফার্স্ট ইউরিন কিন্তু ফ্লো হচ্ছে কোথা থেকে? এই প্যাপাইলা থেকে, রেনাল প্যাপাইলা। ছবিতে দেখবো রেনাল প্যাপাইলা। রেনাল প্যাপাইলা থেকে ফার্স্ট ইউরিন তাহলে কোথায় আসবে? মাইনর ক্যালিক্স। রেনাল প্যাপাইলা থেকে আসবে মাইনর ক্যালিক্স, দেন আসবে মেজর ক্যালিক্স, দেন রেনাল পেলভিস। রেনাল পেলভিস মানেই আমরা চলে যাচ্ছি কোথায়? হাইলামে। রেনাল পেলভিস মানেই আমরা চলে যাচ্ছি হাইলামে। রেনাল পেলভিস থেকে যেই বের হচ্ছে, রেনাল পেলভিস থেকে বের হয়ে চলে যাচ্ছে ইউরেটার। রেনাল পেলভিস থেকে বের হওয়া মানেই চলে যাচ্ছে কোথায়? ইউরেটার, দেন ইউরিনারি ব্লাডার, দেন ইউরেথ্রা। তাহলে শেষের পার্টটা মনে থাকবে ইজি, কারণ ছবিতে আমরা দেখছি যে কিডনি থেকে বের হচ্ছে, তারপরে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। প্রথমের পার্টটা আমরা ভুলে যাব, আর কোয়েশ্চেন কিন্তু এই সিকোয়েন্স দিয়েই তুলবে। কিভাবে মনে রাখবো তাহলে? ফার্স্ট প্যাপাইলা দিয়ে মনে রাখবো যে প্যাপাইলা গুলো হচ্ছে কি সব থেকে অ্যাপেক্স বলেছি আমরা। কার অ্যাপেক্স? রেনাল পিরামিডস গুলোর অ্যাপেক্স প্যাপাইলা। তাই প্যাপাইলা থেকে শুরু হচ্ছে, প্যাপাইলা থেকে আসছে কোথায়? ফার্স্ট ক্যালিক্সে, এবং তার মধ্যে কোনটা? মাইনর ক্যালিক্সে আগে আসবে। এবার কিছু মাইনর ক্যালিক্স মিলে মেজর ক্যালিক্স তৈরি হচ্ছে, তো মেজর ক্যালিক্সে পরে আসবে। মাইনর ক্যালিক্স হয়ে গেল, মেজর ক্যালিক্স হয়ে গেল, তারপর তাহলে কোথায় আসবে? রেনাল পেলভিসে চলে আসবে। আর রেনাল পেলভিস কোথায় আছে? হাইলামে আছে। হাইলাম থেকে একবার বেরিয়ে যাওয়া মানে আমরা চলে আসছি কোথায়? হাইলাম থেকে বেরিয়ে গেলাম, হাইলাম থেকে বেরিয়ে গেলে সরাসরি সেটা চলে যাবে কোথায়? নিচের ইউরেটার্স, দেন ব্লাডার, দেন ইউরেথ্রা। সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে, আর কিছু নয়, সিকোয়েন্স দিয়ে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন তোলে। এবার আমরা একটু নেফ্রন দেখবো। তাহলে নেফ্রনকে আমরা কি বলছি? কিডনির ফাংশনাল ইউনিট, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। কারণ যত কিছু কাজ চলছে তার সমস্ত কিছু কাজ চলছে এই নেফ্রনের মাধ্যমে। কিডনিতে কতগুলো নেফ্রন আছে মোটামুটি? এনি আইডিয়া? 7 লক্ষ। ওই 1 মিলিয়ন, 1 মিলিয়ন বা 10 lakhs। সো গ্লোমেরুলাস ফার্স্ট জালকের মতো স্ট্রাকচার, যার মধ্যে আছে সেটাকে বলছি আমরা বাউম্যানস ক্যাপসুল।
সেখান থেকে ফার্স্ট যে বাঁকানো স্ট্রাকচারটা, দ্যাট ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল মানে কি? কাছে। কনভলিউটেড মানে কি? বাঁকানো। টিউবিউল মানে কি? টিউবের মতো স্ট্রাকচার। তাহলে তিনটা কথাকে একসাথে যুক্ত করলে কি হবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কার প্রক্সিমাল? কার কাছাকাছি? বউম্যানস ক্যাপসুলের কাছাকাছি, গ্লোমেরুলাসের কাছাকাছি। দেন কি হচ্ছে আমাদের? হেনলেস লুপ, দ্য ক্লাসিক্যাল ইউ শেপ স্ট্রাকচার, নিচের দিকে যেটা পাচ্ছি আমরা ইউ এর মতো দেখতে, হেনলেস লুপ। তার আবার দুটো নিচের দিকে যেটা নামছে সেটাকে বলবো ডিসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং মানে নিচের দিকে নামছে, নিম্নগামী বাহু। আর ওপরের দিকে উঠছে যেটা, সেটাকে বলবো আমরা অ্যাসেন্ডিং লিম্ব বা ঊর্ধ্বগামী বাহু। এই দুটো নিয়ে তৈরি হচ্ছে হেনলেস লিম্ব। নেক্সট আরেকটা বাঁকানো লাস্ট পার্ট, কনভলিউটেড, একই জিনিস বাঁকানো বলে, কিন্তু এটা দূরে আছে। কার থেকে দূরে? গ্লোমেরুলাস বা বউম্যানস ক্যাপসুল থেকে দূরে, সেই জন্য এটাকে বলছি ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর সবগুলো গিয়ে লাস্টে এন্ড করছে কোথায়? সংগ্রাহক নালিকা বা কালেক্টিং ডাক্ট। ঠিক আছে? তো বেসিক স্ট্রাকচারের বেসিক নামগুলো আমরা দেখে নেব। তাহলে নেফ্রন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি। স্ট্রাকচারালি আমরা যদি দেখি, প্রত্যেকটা কিডনিতে প্রায় 1 মিলিয়ন নেফ্রনস আছে, এবং নেফ্রনস গুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে গিয়ে মেডুলারি নেফ্রন বা জাক্সটা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রনই বেশি আছে, মানে রেনাল কর্টেক্সে যে নেফ্রন গুলো আছে এগুলোই বেশি আছে, প্রায় 85%। এবং এদের ক্যারেক্টারিস্টিক্যালি দেখা যাচ্ছে যে হেনলি লুপটা খুব ছোট হয়, মানে ওই ইউ শেপটা খুব ছোট হয়। এদের কিন্তু খুব একটা কাজ নেই। যখন কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, মানে ঘন পেচ্ছাপটা ঘন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এদের খুব একটা কাজ নেই। কাজ কাদের? কাজ হচ্ছে এই সেকেন্ড পার্টি, জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন এটা কোথায় আছে? মেডুলা আর কর্টেক্সের যে জাংশন, যেখানে কর্টেক্স শেষ হচ্ছে মেডালা শুরু হচ্ছে। মেডালা মানে ভেতরের পার্ট, কর্টেক্স মানে বাইরের পার্ট। তাহলে দুটোর জাংশনে আছে কি? জাক্সটা মেডুলারি নেফ্রন। পার্সেন্টেজ দেখো অত্যন্ত কম, 15%। আগেরটায় বলেছিলাম যে লুপ অফ হেনলি শর্ট হবে, এটাই দেখো লং হচ্ছে। এবং এটাই ইম্পর্টেন্ট, কারণ কনসেন্ট্রেটেড ইউরিন তৈরির জন্য এই নেফ্রন গুলোই কাজে লাগে। এবং জাক্সটামেডুলারি নেফ্রনস গুলোই ম্যাক্সিমাম ইউরিন কনসেন্ট্রেশন তৈরি করে। কোয়েশ্চেন কিন্তু এটা থেকে দেবে যে হুইচ টাইপ অফ নেফ্রনস প্রডিউস কনসেন্ট্রেটেড ইউরিন। কনসেন্ট্রেটেড ইউরিন মানে ঘন পেচ্ছাপ, আর ডাইলিউটেড ইউরিন মানে জল জল, খুব হালকা পাতলা পেচ্ছাপ। ঘন পেচ্ছাপ বা কনসেন্ট্রেটেড ইউরিন তাহলে তৈরি করছে জাক্সটামেডুলারি নেফ্রন, কিন্তু যেটা সংখ্যা খুবই কম, অনলি 15%। পার্টস অফ নেফ্রন আমরা যেটা বললাম, রেনাল কর্পাসেল, যেটা আমরা আগে রেনাল কর্টেক্স পড়তে গিয়ে পড়েছি, তার কর্টেক্সে আছে আমার কর্পাসেল। কর্পাসেল মানে এই দুটো, গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল, দুটোকে মিলেই আমরা বলছি রেনাল কর্পাসেল। আর রেনাল টিউবিউলস, টিউবিউলস এর মধ্যে তিনটেই আছে, পিসিটি, ডিসিটি অ্যান্ড কালেক্টিং ডাক্ট। তাহলে কর্পাসেলস এর মধ্যে কি আছে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কি জিনিস? গ্লোমেরুলাসটা কি দিয়ে তৈরি? ক্যাপিলারিজ, অনেকগুলো ছোট্ট ছোট্ট ক্যাপিলারিজ পুরো জালের মতো একটা জায়গায় তৈরি হয়েছে, যেন নেটওয়ার্ক তৈরি করেছে, জাল তৈরি করেছে ক্যাপিলারিজ গুলো, এবং সেটাকেই বলছি আমরা গ্লোমেরুলাস। তার চারিদিকে যেটা কাপ শেপড স্ট্রাকচার আছে, একটা কাপের মতো স্ট্রাকচার আছে, সেই জালটাকে যেন ধরে রেখেছে, দ্যাট ইজ বাউম্যানস ক্যাপসুল। আচ্ছা, এবার আমরা একটু বুঝে নেব তাহলে বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস এ দুটো ছাড়াও এখানে আর দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, একটা ইফারেন্ট আর্টারিওল। আগে বলো আর্টারিওল মানে কি বোঝো? আর্টারিওল, আর্টারি সবচেয়ে স্মলেস্ট ইউনিট। আর্টারি সব থেকে স্মলেস্ট ব্রাঞ্চ, দ্যাট ইজ আর্টারিওল। ওকে, তাহলে এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট, একটা হচ্ছে ইফারেন্ট। কিভাবে মনে রাখবো? অ্যাফারেন্ট মানে যেটা ঢুকছে, কোথায় ঢুকছে? গ্লোমেরুলাসে ঢুকছে। তাহলে গ্লোমেরুলাসের সাপেক্ষে আমরা অ্যাফারেন্ট এন্ড ইফারেন্ট কথাটা ইউজ করছি। গ্লোমেরুলাসে রক্ত নিয়ে ঢুকছে যে আর্টারিওল,
তাকে কি বলবো? অ্যাফারেন্ট। কিভাবে মনে রাখবো? ঢুকছে মানে ইংরেজি অ্যালফাবেটের প্রথমে কি আসে? এ আসে, পরে ই আসে। তাহলে ঢুকছে এ, বেরোচ্ছে ই। তাহলে ব্লাড লিভস থ্রু ইফারেন্ট আর্টারিওল আর ব্লাড এন্টার্স থ্রু অ্যাফারেন্ট। এটা এদের মতো একটা নিমোনিক বলেছে। অ্যাফারেন্ট মানে অ্যারাইভস, ইফারেন্ট মানে এক্সিট। দুটো যেন না গোলায়। নেক্সট, ওয়ান সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে ব্লাডটা যাচ্ছে? ফার্স্ট ওই রেনাল আর্টারি, ওখান থেকে অ্যাফারেন্ট আর্টারিওল, সেখান থেকে গ্লোমেরুলাস, দেন ইফারেন্ট আর্টারিওল। তাহলে গ্লোমেরুলাস এমন একটা স্ট্রাকচার, তার দুটো পাশেই, দুটো এন্ডেই আমরা বলছি আর্টারিওলস আছে। একদিকে অ্যাফারেন্ট আর্টারিওল, একদিকে ইফারেন্ট আর্টারিওল। তো এর জন্য কি লাভটা কি হচ্ছে না, একটা সবসময় হাই প্রেশারের মধ্যে আছে, গ্লোমেরুলাসটা সবসময়ই প্রচন্ড হাই প্রেশারের মধ্যে আছে, ঠিক আছে? এবং এই হাই প্রেশারের জন্যই ওখানে একটা ফিল্ট্রেশন তৈরি হচ্ছে, একটা পরিশ্রুত তৈরি হচ্ছে। বোঝা গেল? দুটো সাইডেই আমার যেহেতু আর্টারিওলস আছে, একদিকে অ্যাফারেন্ট আর্টারিওল, একদিকে ইফারেন্ট আর্টারিওল, সেই জন্যই ওখানে কি হচ্ছে, প্রেশারটা অনেকটা বেশি। গ্লোমেরুলাসের ভেতরে প্রেশারটা খুব বেশি, এবং প্রেশারটা খুব বেশি হওয়ার কারণে ওখানে একটা ছাঁকুনির কাজ হচ্ছে। যেমন চাকে আমরা ছেঁকে নেই এবং তার পরিশ্রুতটা নিচে পড়ে যায়, ওপরের যা আবর্জনা থেকে যায়, সেরকমই পরিশ্রুত হিসেবে ওই গ্লোমেরুলাস থেকে একটা অংশ নিচের দিকে বেরিয়ে আসছে, এবং সেই পরিশ্রুততার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এবারে আমরা একটু বুঝবো যে ফিল্ট্রেশন জিনিসটা কিভাবে হয়। প্রথমত তাহলে রক্ত গ্লোমেরুলাসে পৌঁছচ্ছে কার মাধ্যমে? কি পড়লাম আমরা, কার মাধ্যমে পৌঁছচ্ছে? Afferent capillary. তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে পৌঁছানোর পরে গ্লোমেরুলাসের ভেতরে কি হচ্ছে, রক্তটা অনেকটা পরিমাণে পৌঁছে গেল। তাহলে আমরা সবসময় হাঁটার সময় থেকেই পড়েছি যে ব্লাড যাওয়া মানে তার প্রথম কাজ কি? প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশারটাকে আমরা বলছি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ঠিক আছে? এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণেই দেখা যাচ্ছে একটা নেট প্রেশার হবে, মানে কিছু প্রেশার ফিল্ট্রেশনে সাহায্য করবে, কিছু প্রেশার ফিল্ট্রেশনকে বাধা দেবে, আমরা সেটা পড়ব। এবং তার কারণে ম্যাক্সিমাম যেটা তৈরি হবে ওয়াটার এবং কিছু ছোট্ট ছোট্ট স্মল সলিউটস, মানে ছোট্ট ছোট্ট ইলেকট্রোলাইটস ব্লাড থেকে ওই পরিশ্রুত হিসেবে বউম্যানস ক্যাপসুলে চলে আসবে। এটাকেই বলছি আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে কি কি প্রেশার এখানে কাজ করে? তাহলে ফ্যাক্টরস কন্ট্রোলিং জিএফআর, কি কি প্রেশার এখানে কাজ করে? প্রেশারের মধ্যে ফার্স্ট প্রেশার এখানে আমরা বলবো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। যেটা বললাম যে ব্লাড অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ঢুকলো, ঢোকার পর ওখানে প্রেশার তৈরি করলো, ইট ফেভার্স গ্লোমেরুলার ফিল্ট্রেশন, মানে এটাই মেন ফোর্স বা মেন প্রেশার যার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয়। এটার ভ্যালু কত? 55 mmHg। এটা সাহায্য করছে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হোক, এটা চাইছে। নেক্সট, বউম্যান স্পেস হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আগেরটা ছিল গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যে গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে ব্লাড যাওয়ার কারণে হচ্ছে। এবার তার নিচে যে কাপ শেপ স্ট্রাকচার আছে বউম্যানস ক্যাপসুল, সেখানেও একটা প্রেশার ক্রিয়েট হয়। সেই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কিন্তু অপোজ করে, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটাকে অপোজ করে, বাধা দেয় যে যাতে ফিল্ট্রেশনটা না হয়। এটার ভ্যালু কত? এটার ভ্যালু কম, 15 mmHg। আরো একটা ফোর্স আছে, সেটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি অঙ্কোটিক প্রেশার। অঙ্কোটিক কথাটা মানে যতবারই আসবে, অঙ্কোটিক প্রেশার কথাটার অর্থ হচ্ছে গিয়ে প্রেশার এক্সার্টেড বাই প্রোটিন। প্রোটিন গুলো যে প্রেশার দেয় সেই প্রেশারকে আমরা বলবো অঙ্কোটিক প্রেশার। তাহলে ব্লাডে অ্যালবুমিন আছে, গ্লোমেরুলাসেও অ্যালবুমিন ঢুকেছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল ব্লাড হয়ে, সেই অ্যালবুমিন গুলো ওখানে যে প্রেশার দিচ্ছে সেটাকে বলবো গ্লোমেরুলার ক্যাপিলারি অঙ্কোটিক প্রেশার। এ আবার কি করবে? ফিল্ট্রেশনটাকে বাধা দেবে। তাহলে ফিল্ট্রেশনে সাহায্য করছে একমাত্র কোন প্রেশার? দ্যাট ইজ গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। বাকি বউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটাও বাধা দিচ্ছে। আবার গ্লোমেরুলাস নিজের যে অঙ্কোটিক প্রেশার আছে, মানে প্রোটিনের কারণে অ্যালবুমিনের কারণে যে প্রেশার, সেটাও বাধা দিচ্ছে। তাহলে দুটোকে বাদ দিলে আমরা পাবো নেট
এফেক্টিভ প্রেসার যেটা হবে গিয়ে 10 mmHg। পরীক্ষায় কোয়েশ্চেন আসে ডাইরেক্ট যে নেট কত প্রেসার আমার গ্লোমেরুলার ফিল্ট্রেশনে কাজ করছে, দ্যাট ইজ 10 mmHg, মাত্র 10 mmHg প্রেসার। এটাই ছবির মাধ্যমে আমরা দেখিয়েছি। পজিটিভ প্রেসার একমাত্র সেগুলো হচ্ছে গিয়ে এই গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার 55 mmHg, সবুজ কালারের যেটা সাহায্য করছে যে ভেতর থেকে মানে গ্লোমেরুলাস থেকে পরিশ্রুত হয়ে ফিল্ট্রেট হয়ে সেটা বমেন্স ক্যাপসুলে আসুক। আর নেগেটিভ প্রেসার মানে যেগুলো ফিল্ট্রেশনে বাধা দিচ্ছে সেগুলো চেষ্টা করছে কি না ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার এবং ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেসার বা গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার। ঠিক আছে, এবং নেট প্রেসারের কারণে আমরা দেখতে পাচ্ছি যে 10 mmHg এর একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যেটা গ্লোমেরুলাস থেকে বমেন্স ক্যাপসুলের দিকে কিছু ওয়াটার এবং সলিউটসকে বা কিছু ইলেকট্রোলাইটসকে পরিশ্রুত করে ফিল্ট্রেট করে বমেন্স ক্যাপসুলে নিয়ে আসছে, যেটাই আবার পরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলিজ লুপ, ডিসিটি এগুলো হয়ে হয়ে কালেক্টিং ড্যাক্টে যাবে। তাহলে কি কি হয় নর্মালি ফিল্টার, কি কি হয়? অলমোস্ট সব কিছুই হয়। ওয়াটার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বাইকার্বনেটস। পরীক্ষায় কি হয় দেবে না, পরীক্ষায় দেবে কি হয় না। প্রথমত আরবিসিস হবে না, প্লেটলেটস হবে না, লার্জ যে প্রোটিনস গুলো আছে অ্যালবুমিনের মতো লার্জ প্লাজমা প্রোটিনস, কিছু অ্যালবুমিন হবে খুব খুব স্মল অ্যামাউন্টে, বাট নর্মাল কিডনি, হেলদি কিডনি খুব বেশি প্রোটিনস কিন্তু ফিল্ট্রেট করবে না। আমরা নর্মালি কি ইউরিনে প্রোটিনস পাই? যেটুকু পাই দ্যাট ইজ ভেরি স্মল অ্যামাউন্ট, বাট আদারওয়াইজ যদি প্রোটিনস পাই ইউরিনে সেটাকে কি বলবো? হোয়াট ইজ দ্যাট কন্ডিশন? Proteinuria. মোস্ট কমন কজ অফ প্রোটিনুরিয়া ইন ইউরিন, মোস্ট কমন কোন Nephrotic কেসে আমরা পাই? syndrome. Nephrotic না না, syndrome. নেফ্রোটিক সিনড্রোম খুব রেয়ার, খুব রেয়ার রেয়ার। আমি মোস্ট কমন বললাম। মোস্ট কমন ইজ ডায়াবেটিস। ডায়াবেটিক কিডনি ডিজিজ শুরুই হচ্ছে প্রোটিনুরিয়া দিয়ে। এটা সুগার পেশেন্টে প্রোটিনুরিয়াটা আমরা খুব কমন পাই। ওকে, নেফ্রোটিক সিনড্রোমে ডেফিনেটলি পাই আমরা, বাট মোস্ট কমন নয়। নেক্সট আমরা চলে যাচ্ছি গ্লোমেরুলার ফিল্ট্রেশন বেরিয়ার। ফিল্ট্রেশন তিনটে লেয়ারের মাধ্যমে হচ্ছে। তিনটে লেয়ারের নাম একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, ছবির মাধ্যমে দেখবো আমরা গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেলস। দেন আছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন মানে জিবিএম যেটাকে বলছি আমরা। আর লাস্টে আছে এই পোডোসাইটস। পোডোসাইটসটা পরীক্ষায় দেয় অনেক সময়। পোডোসাইটস হচ্ছে যে ছোট্ট ছোট্ট সেলস যেগুলো কি হচ্ছে মাঝখানে ফুটো 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 আছে, যেগুলোকে বলছি আমরা ফিল্ট্রেশন স্লিটস। এই ফিল্ট্রেশন স্লিটস গুলো দিয়ে কি হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশনে সাহায্য করে। মানে যে ছাঁকুনি গুলো আমরা তৈরি করেছি এই ছাঁকুনি গুলো তিনটে লেয়ার আছে। কারণ মাইকটা অন আছে বোধহয়। সো তিনটে লেয়ার মনে রাখতে হবে। ওয়ান ইজ এন্ডোথেলিয়াল সেল, ওয়ান ইজ জিবিএম মানে গ্লোমেরুলাস বেসমেন্ট মেমব্রেন, and another is podocyte. এবার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখব। তাহলে অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট ফর্ম বাই বোথ কিডনি পার মিনিট। কার অন আছে গো? সাউন্ড আসলে কিন্তু ক্লাসে শোনা যাবে না, পরে রেকর্ডেড ভিডিও দিলে এগুলোই ডিস্টারবেন্স হবে। সো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা যেটা পাচ্ছি নর্মাল অ্যাডাল্ট জিএফআর এর ক্ষেত্রে পার মিনিটটাও মনে রাখতে হবে আর পার ডেটাও মনে রাখতে হবে। পার মিনিট ইজ 125 ml। নর্মালি হেলদি কিডনিতে আমরা পাচ্ছি 125 ml, আর পার ডে হিসাবে যখন আমরা যাচ্ছি সেটাই 180 লিটার পার ডে হচ্ছে। তাহলে আমরা এতটা বেশি পরিমাণে পাচ্ছি কোথায় থেকে? দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন, যে আমরা তো নর্মালি
জল খাচ্ছি কত 3-4 লিটার, তাই তো? এবং প্লিজ টিনা মাইক অফ করো। মাইকটা বন্ধ করো না। মাইকটা বন্ধ করো। সো এখানে মেন তাহলে এক্সট্রা অ্যামাউন্টে এত ওয়াটার কোথা থেকে আসছে? 180 লিটার যে পার ডে আমাদের ফিল্ট্রেশন হচ্ছে, এতটা এক্সেস অ্যামাউন্টে ওয়াটারটা কোথা থেকে আসছে? ইস্যুটা হচ্ছে গিয়ে আমাদের 99% অফ দ্য ফিল্টার্ড ওয়াটার যতটা আমাদের ফিল্ট্রেশন হচ্ছে সেটাই আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, মানে শরীরে আবার ফিরে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্যই আমাদের কি হচ্ছে এতটা হিউজ অ্যামাউন্টে পরিমাণ ফিল্ট্রেশন রোজ হচ্ছে। খাচ্ছি আমরা 3 থেকে 4 লিটার জল, বড় জল 5 লিটার, ইউরিনেশন হচ্ছে 1 to 2 লিটার পার ডে, কিন্তু ফিল্ট্রেশনটা দেখো কত হচ্ছে 125 ml পার মিনিট এবং 180 লিটার পার ডে। এই এত হিউজ পরিমাণে ফিল্ট্রেশনের একটাই কারণ, যেটাকে আমরা বলছি রিঅ্যাবজর্পশন। কি রিঅ্যাবজর্পশন? নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো ডিটেলসে পড়বো, যখন আমরা নেফ্রনের প্রত্যেকটা পার্ট আরো ডিটেলসে যাব। অ্যাজ অফ নাও শুধু মনে রাখো যে 99% অফ দ্য ফিল্টার্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন। ওয়ান সেকেন্ড, আমি এটা মিউট না করলে পড়ানো যাবে না এইভাবে। পাচ্ছ না, কোথায় আছে? স্যার লেফট হয়ে গেছে ও ক্লাস থেকে। ও তাহলে ঠিক আছে, স্যার বাদ দাও। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি কম্পোজিশন অফ ইউরিন। তাহলে একটা ইউরিনের নর্মাল হেলদি ইউরিনের কম্পোজিশন কি? দেখা যাচ্ছে 95% হচ্ছে কি ওয়াটার, 95% ইজ ওয়াটার। বাকি 5%-এর মধ্যে আমি বাকি জিনিসগুলো পাচ্ছি। তো বাকি 5%-কে আমি দুভাগে ভাগ করছি, একটা অর্গানিক কম্পোনেন্ট, একটা ইনঅর্গানিক কম্পোনেন্ট। তাহলে অর্গানিকের মধ্যে কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। মানে একটা ইউরিনের যদি আমরা নর্মাল স্যাম্পলিং করি তাহলে এই জিনিসগুলোই তো পাই, কতটা ইউরিয়া আছে, কতটা ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন কতটা আছে, অ্যামাইনো অ্যাসিডস, ইউরোবিলিনোজেনও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি। আর ইনঅর্গানিকের মধ্যে ওই সোডিয়াম কতটা, পটাশিয়াম কতটা, ক্যালসিয়াম, অ্যামোনিয়া, এগুলোই দেখি, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো আমরা দেখতে পারি। ইউরিনের কালার নর্মালি কি হয়? নর্মালি একটা ক্লিয়ার পেল টু ডিপ ইয়েলো কালার আমরা পেয়ে থাকি। এই পেল টু ডিপ ইয়েলো যে কালারটা হয়, দ্যাট ইজ ডিউ টু ইউরোক্রোম। এটা মনে রাখতে হবে, ইউরোক্রোম ইজ এ রঞ্জক, বাংলায় আমরা এটাকে রঞ্জক পদার্থ বলে থাকি, মানে যেটা কিছু কালার দেয়। এই ধরনের ম্যাটেরিয়ালগুলো যে কোনো লিকুইডে থাকলে তার কালারটা ছাড়ে। তো ইউরোক্রোম থাকার কারণে হালকা একটু ইয়েলো কালার নর্মাল ইউরিনে আমরা পেয়ে থাকি। কনসেন্ট্রেটেড যত হবে তত বেশি ইয়েলো হবে। খুব বেশি হলুদ পেচ্ছাপ হয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ কি? ইউরিনটা কনসেন্ট্রেটেড হচ্ছে। আর মোস্ট কমনলি আমরা কেন হয় ওটা দেখবে ডিহাইড্রেশনের পরে হয়। ঠিক আছে, যদি একটু রেডিশ কালার হয় বা রেড ব্রাউন কালার হয়, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করতে পারি যে হিমোগ্লোবিন আছে। সেটাকে কি বলে থাকি আমরা? রেডিশ ইউরিন, হিমাচুরিয়া। হেমাচুরিয়া বলে থাকি। হিমাচুরিয়া। টার্বিডিটি বা ক্লাউডিনেসও আসে, যেটা হচ্ছে ফেনা হওয়া। এখন তো অলমোস্ট সব জায়গাতেই এই জিনিসটা নিয়ে চলছে যে ফেনা হচ্ছে মানে ইউরিনে কি আছে? প্রোটিনস আছে। সেরকম নয় ব্যাপারটা, বাট ম্যাক্সিমাম কেসে দেখা গেছে যে ইউরিনে ফেনা হচ্ছে মানে প্রোটিনস থাকলেও থাকতে পারে, যদিও ফেনা হওয়ার আরো অন্যান্য কারণ আছে। নেক্সট থিং ইজ ডার্ক ইয়েলো কালার, যেটা বললাম ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের কারণে খুব বেশি হলুদ হয়ে যায় পেচ্ছাপ। অরেঞ্জ কালার অনেক সময় আসতে পারে ভিটামিন B12 গেলে। অরেঞ্জ কালার আরো একটা জায়গায় আসে ডিউ টু রিফাম্পিসিন। রিফাম্পিসিনের কারণে হয়, এখানে স্পেলিং ভুল আছে। ব্রাউন ইউরিন, ব্রাউন ইউরিন এটা কোথায় পাবো আমরা? সাম টাইপ অফ জন্ডিস, জন্ডিসে আমরা পেতে পারি ব্রাউন ইউরিন। ঠিক আছে, কারণ ওখানে ওই ইউরোবিলিনোজেনের পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, পিঙ্কিশ ইউরিন নর্মালি বিট কনজাম্পশনের পরে হতে পারে অনেক সময়। ওডার, ওডার আমরা কি হয় না ইউরিনের
নর্মালি একটা অ্যারোমা থাকে, এবং স্ট্যান্ডিং পজিশনে সবসময় একটা অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ আমরা পেয়ে থাকি। কিন্তু যেটার জন্য পড়া, দ্যাট ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডিকেএ, এই ধরনের পেশেন্টের ইউরিনে নেল পলিশের মতো গন্ধ পাই। অ্যান্ড সেই নেল পলিশের গন্ধটা হচ্ছে অ্যাসিটোনের গন্ধ। কিসের গন্ধ? অ্যাসিটোন। অ্যাসিটোন ইজ আ কিটোন বডি। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে পেশেন্টের, ইনসুলিন ঠিকঠাকভাবে নেয় কোনোদিন, কোনোদিন নেয় না, সেরকম পেশেন্টে হঠাৎ করে মেটাবলিক অ্যাসিডোসিসে চলে গেছে, বডিতে কিটোনেমিয়া হয়ে আছে, মানে কিটোন বডিজ খুব বেশি প্রডিউস হয়ে আছে, এবং আলটিমেটলি কিটোনুরিয়াও হচ্ছে, মানে কিটোন বডিজ ইউরিন থেকেও বেরোচ্ছে, এবং কিটোন বডিজগুলোর একটা নিজস্ব গন্ধ হয়, সেটা হচ্ছে ফ্রেশ নেল পলিশের গন্ধ। ইউরিনে যদি এই ধরনের জিনিস পাওয়া যায়, দ্যাট ইজ ইন্ডিকেটিভ অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অ্যাসোসিয়েটেড কিটোনুরিয়া। এর বাইরে আর কিছু নেই। পিএইচটা আমরা দেখব, পিএইচটা 5.5 to 6.8 মেনটেন করা হয়। অ্যাসিডিক পিএইচ কখন হবে এটা বললাম, ডায়াবেটিসে হতে পারে, স্টারভেশনের পরে অনেক সময় হয়, ফিভার কন্ডিশনে হতে পারে। অ্যালকালাইন কন্ডিশন মানেই আমরা সাসপেক্ট করব কিছু ইনফেকশন হলেও হতে পারে, লাইক সিস্টাইটিস, পাইলাইটিস, এগুলো অ্যালকালাইন কন্ডিশনে হতে পারে। কিছু টার্মিনোলজিস, অ্যানিউরিয়া মানে কমপ্লিট অ্যাবসেন্স, অলিগিউরিয়া মানে কমেছে, পলিউরিয়া মানে বেশি, নকচুরিয়া মানে রাতে। এবারে প্রত্যেকটার অ্যামাউন্ট পড়তে হবে, এগুলো তো 11-12 আমরা পড়েছি, পরীক্ষার জন্য অ্যামাউন্ট গুলো লাগবে। অলিগিউরিয়া মানে কত? নর্মাল ইউরিন আউটপুট কত পার 24 আওয়ার্স? 30 ml per hour. মোটামুটি ভাবে আমরা কত ধরে থাকি? ওই 1 থেকে 2 লিটার পার ডে। তো সেখানে যদি 400 ml এর কমে যায় 24 আওয়ার্সে, সেখানে সেটাকে বলবো অলিগিউরিয়া। অ্যানিউরিয়া কখন বলবো? লেস দেন 100 ml, 100 ml এর নিচে চলে গেছে, দ্যাট ইজ অ্যানিউরিয়া। আর পলিউরিয়া মানে 3 লিটার এক্সিড করছে, 3 লিটার ক্রস করছে। সবই ভ্যালু বেসড, ভ্যালুতে যদি আমরা না যাই তাহলে হবে না। এবার আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পড়বো আজকের জন্য, দ্যাট ইজ মিকচুরিশন রিফ্লেক্স, কিভাবে অ্যাকচুয়ালি আমাদের ইউরিনেশনটা হয় নর্মালি। তো এর জন্য একটু অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমিটা কি? অ্যানাটমিটা মেন আছে আমাদের ব্লাডারে, ইউরেথ্রা অ্যান্ড ব্লাডার। ওখানে একটা খুব ইম্পর্টেন্ট মাসেল আছে, দ্যাট ইজ কল্ড ডেট্রুসার মাসেল। এই ডেট্রুসার মাসেলের সংকোচন প্রসারণের মাধ্যমেই আমাদের কিন্তু ইউরিনেশনটা সম্ভব হয়। এবার ডেট্রুসার মাসেলটা কিভাবে কাজ করে ভালো করে আমরা একটু বুঝবো জিনিসটাকে। ডেট্রুসার মাসেলকে কন্ট্রোল করছে দু রকম জিনিস, একটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল আছে, সেন্ট্রাল কন্ট্রোল ইন দ্য সেন্স, এক হচ্ছে গিয়ে পন্টিক, আমাদের যে মাথায় আছে পন্টিক্স, আর একটা আছে সেরিব্রাল কর্টেক্স। কর্টেক্সটা সামনের দিকে আছে, পন্টিক পেছনের দিকে আছে। তো সেরিব্রাল কর্টেক্স এটা হচ্ছে কি যখন আমরা জেগে আছি প্রোভাইডস কনসাস কন্ট্রোল, ইনিশিয়েট ইউরিনেশন অর ইনহিবিটেড ভলান্টারিলি, আমরা যখন ইচ্ছা হচ্ছে পেচাব করতে পারছি, যখন ইচ্ছে হচ্ছে সেটা বন্ধ করতে পারছি, এই জিনিসটা কে করছে? সেরিব্রাল কর্টেক্স। যখন আমরা জেগে আছি, যখন আমরা সচেতন আছি, তখন আমাদের ইচ্ছায় আমরা ইউরিনেশনটা শুরু করতে পারছি এবং ইউরিনেশনটা বন্ধ করতে পারছি, ভলান্টারিলি মানে আমাদের ইচ্ছায়। এটা কে করাচ্ছে? সেরিব্রাল কর্টেক্স। ওদিকে পন্টিক, যেটা পন্টাইন মিকচুরিশন সেন্টার, এটা পন্সে আছে। এটা কি করছে? এ শুধু কোঅর্ডিনেশনের কাজ করছে, মানে সবাই ঠিকঠাক কাজ করছে কিনা, এ হচ্ছে ম্যানেজার, এর আলাদা কোনো কাজ নেই, এ জাস্ট দেখছে যে সবাই ঠিকঠাক কাজ করছে কিনা, কর্টেক্স কাজ করছে কিনা, স্পাইনাল কর্ডের যে কন্ট্রোলার আছে সে কাজ করছে কিনা, এ জাস্ট সার্ভিল্যান্স করছে, পর্যবেক্ষণ করছে। এবার স্পাইনাল মিকচুরিশন সেন্টারটা মাথায় রাখতে হবে। একটা তো হলো সেরিব্রাল কর্টেক্স, যেটা ভলান্টারিলি কনসাসলি যখন আমরা জেগে আছি, যখন সচেতন আছি, নিজেদের ইচ্ছা ইউরিনেশন শুরু করছি বন্ধ করছি, এটা কর্টেক্সের কাজ। স্যাক্রাল মিকচুরিশন সেন্টার কি? স্যাক্রাল মিকচুরিশন সেন্টার হচ্ছে S2 থেকে S4, S2 থেকে S4 যেটা, এটা কি করছে? পেলভিক নার্ভসের মাধ্যমে সেন্সারি সাপ্লাই নিচ্ছে, আর পেলভিক নার্ভসের মাধ্যমে মোটর সাপ্লাইও দিচ্ছে। সেন্সারি আর মোটরের ডিফারেন্স কি? সেন্সারি আর মোটরের ডিফারেন্স কি? সেন্সারি নার্ভ কি আর মোটর নার্ভ কি? একদম বেসিক জিনিস জিজ্ঞেস করছি। সেন্সারি নার্ভের কাজ কি?
সেন্সেশনটাকে নিয়ে যায়। বাইরে থেকে ভেতরের দিকে নিয়ে যাবে, তাই তো, দ্যাট ইজ সেন্সরি নার্ভ। আর মোটর নার্ভের কাজ কি? ওই যে ওপর অ্যান্সারটাকে থেকে, নিয়ে আসে। TNS থেকে এক্স্যাক্টলি ওপর থেকে যে কন্ট্রোলটা এলো, সেই কন্ট্রোল অনুযায়ী কোনো মাসেলকে ধরো কন্ট্রাকশন করতে হবে, কোনো মাসেলকে রিল্যাক্সেশন করতে হবে, মানে কমান্ড তাকে নিয়ে আসা, সেটা হচ্ছে গিয়ে মোটর নার্ভ, এবং আলটিমেটলি সেটাকে করানো কাজ। তো ডেট্রুসার মাসেলে গিয়ে সংযোগ করছে কারা? এই S2 থেকে S4। ঠিক আছে, এখানে তাহলে পুডেন্ডাল নার্ভটা হচ্ছে মোটর নার্ভ, পুডেন্ডাল নার্ভ মোটর নার্ভ, এবং তার সঙ্গে পেলভিক নার্ভ আছে। এত জটি জটকান এখানে পড়ার দরকার নেই, শুধু মনে রাখবো যে স্যাক্রাল আমাকে সাপ্লাই দিচ্ছে S2 থেকে S4, ডেট্রুসার মাসেলকে কি ওরা সাপ্লাই করছে। ডেট্রুসার মাসেল কোথায় আছে? ইন দা ব্লাডারে আছে আমাদের ডেট্রুসার মাসেল। এবার সবসময় মনে রাখতে হবে, এই নিচের দিকে আমরা চলে আসছি যে ডেট্রুসার মাসেল, এটা সবুজ কালারে দেওয়া আছে দেখো, ওয়াইডিং পেজ। যখন ওয়াইডিং হচ্ছে, ডেট্রুসার মাসেল কন্ট্রাক্ট করছে। ডেট্রুসার মাসেল কি করছে? কন্ট্রাক্ট করছে। আর ডেট্রুসার মাসেল কন্ট্রাকশনের সাথে সাথে আরো কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, দ্যাট ইজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ হচ্ছে। এই জন্য আমরা দেখবে যখন অ্যাংজাইটি হচ্ছে খুব বেশি, যখন খুব বেশি টেনশন হচ্ছে, ইউরিনেশন কিন্তু হবে না। ইউরিনেশনের জন্য ইউ হ্যাভ টু বি রিল্যাক্সড। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমতে হবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াতে হবে। দু ধরনের স্ফিংটার আছে ইউরেথ্রাতে, দু ধরনের স্ফিংটার আছে, একটা হচ্ছে বাইরের স্ফিংটার, দ্যাট ইজ এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, আর একটা হচ্ছে গিয়ে ভেতরের স্ফিংটার, মানে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। আচ্ছা, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার যেটা আছে সেটা কি করবে? রিল্যাক্স হবে। আর এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার ওটাও রিল্যাক্স হবে, তবেই ওখান থেকে ইউরিনেশনটা বেরোবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার মানে যেটা বাইরের দিকে আছে স্ফিংটারটা, ওই স্ফিংটারটা কিন্তু ভলান্টারি, মানে ওটা আমাদের ইচ্ছায় আমরা ওপেন করতে পারি, বন্ধ করতে পারি, তবে ইউরিনেশনটা আমরা কন্ট্রোল করছি নিজেরা। কিন্তু ইন্টারনাল স্ফিংটার কিন্তু ইনভলান্টারি বা স্মুথ মাসেল আছে। ফলে একটা অ্যামাউন্টের পরে যখন ব্লাডারটা ফুল হয়ে যায়, একটা ব্লাডারে ম্যাক্সিমাম 300 ml এসে যাওয়া ইউরিন, মানে আমাদের ফার্স্ট ইউরিনেশনের ইচ্ছা জাগে। 500 ml যখন ক্রস করে যায়, আমরা বলছি যে আর সহ্য করতে পারছি না, এবার ইউরিনেশন করতে হবে। ইন্টারনাল স্ফিংটার দেখা গেছে ততক্ষণে খুলে গেছে, আমরা এক্সটার্নাল স্ফিংটার দিয়ে চেপে রেখেছি যে ইউরিনেশনটা যাতে না হয়। সেই জন্য এক্সটার্নাল স্ফিংটারের মাসেলটা হচ্ছে গিয়ে স্কেলিটাল মাসেল বা ভলান্টারি মাসেল, হোয়ার ইন্টারনাল স্ফিংটারের মাসেলটা হচ্ছে গিয়ে ইনভলান্টারি মাসেল। ঠিক আছে, এবার এখানে একটু মাথায় রাখতে হবে, তাহলে কোন নার্ভ আমাদের হোল্ড করতে সাহায্য করছে ইউরিনটাকে? হাইপোগ্যাস্ট্রিক, একদম রাইট সাইড, গোল্ডেন নিউমোনিক বলে যে হেডিংটা দেওয়া আছে ওখানে দেখো, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ হোল্ড করতে সাহায্য করছে। পি মিনস ইউরিনেশন করতে কে সাহায্য করছে? দ্যাট ইজ পেলভিক নার্ভ। পেলভিক নার্ভ ইউরিনেশন করতে সাহায্য করছে। প্রিভেন্ট পি মানে ইউরিনেশনকে বাধা কে দিচ্ছে? দ্যাট ইজ পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভ ইউরিনেশনকে বাধা দিচ্ছে। মেন কন্ট্রোল তাহলে কার আছে? সেরিব্রাল কর্টেক্স। আর কোঅর্ডিনেট কে করছে? পন্স। এই 5টা পয়েন্টই মাথায় রাখতে হবে। ওভারঅল তাহলে ইউরিনেশন করাচ্ছে কে? পেলভিক নার্ভ। বন্ধ করছে কে, প্রিভেন্ট করছে কে? পুডেন্ডাল নার্ভ। হোল্ড করাচ্ছে কে? হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। ঠিক আছে, এতটা ক্লিয়ার হলো তাহলে আমাদের। আচ্ছা, এবারে প্রত্যেকটা নার্ভের সম্পর্কে একটু জানবো। পেলভিক নার্ভ কোনটা? পেলভিক নার্ভ ইজ S2 থেকে S4। দেখো, S2 থেকে S4 দ্যাট ইজ পেলভিক নার্ভ। ওই যে পড়লাম এক্ষুনি স্যাক্রালের S2 থেকে S4 দ্যাট ইজ পেলভিক নার্ভ। এটাই কে করছে? ইউরিনেশনটাকে করাচ্ছে। কিভাবে করাচ্ছে? ডেট্রুসার তাকে কন্ট্রাক্ট করছে, ডেট্রুসার সংকুচিত হচ্ছে, ওদিকে স্ফিংটার গুলো সব খুলে যাচ্ছে একটা একটা করে, প্রথমে ইন্টারনাল খুললো, তারপর এক্সটার্নাল খুললো, তবে হচ্ছে। এবং এটা কার কারণে হচ্ছে? দেখো, প্যারাসিম্প্যাথেটিক। আমরা আগেও বলেছি মিকচুরিশন যখন হবে, মানে ইউরিনেশন যখন হবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি একদম কমে যাবে, এবং প্যারাসিম্প্যাথেটিক মানে যত রিল্যাক্স হবে তত ইউরিনেশনটা প্রপার হবে। বাধা কে দিচ্ছে? পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভটা কি করছে? বাধা দিচ্ছে। এটা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারে গিয়ে অ্যাটাচমেন্ট আছে, সো পুডেন্ডাল নার্ভ বাধা দিচ্ছে। ঠিক আছে, S2 থেকে S4 এটাও কিন্তু সোমাটিক এটা। আর হাইপোগ্যাস্ট্রিকটা কোনটা? হাইপোগ্যাস্ট্রিক হচ্ছে T11 থেকে L2, এটা সিম্প্যাথেটিক, এবং এটা হোল্ড করতে সাহায্য করে আমাদেরকে। যখন খুব ইউরিনেশন পাচ্ছে কিন্তু হয়তো এনি সার্কামস্টেন্সে আমাদের হোল্ড করার মতো জায়গা নেই, সেই জন্য তখন হোল্ড করতে হবে, দ্যাট ইজ হাইপোগ্যাস্ট্রিক নার্ভ।
ঠিক আছে, এটা কি করবে ইন্টারনাল স্ফিংটারে সাপ্লাই করছে এবং ডেট্রুসার মাসলটাকে রিল্যাক্স করে। তাহলে তিনটে নার্ভের নাম মনে রাখতে হবে, তিনটে নার্ভের কাজ মনে রাখতে হবে। ইউরিনেশন করাচ্ছে পেলভিক নার্ভ S2 থেকে S4 প্যারাসিম্প্যাথেটিক, ডেট্রুসারের কন্ট্রাকশন করে। ইউরিনেশন বন্ধ করছে পুডেন্ডাল নার্ভ, সেটাও S2 থেকে S4 কিন্তু সোমাটিক। এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারে সেটা ব্রাঞ্চ দিয়েছে, আর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারে ব্রাঞ্চ দিয়েছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ T11 থেকে L2 সিম্প্যাথেটিক, এবং এটাই হোল্ড করতে সাহায্য করে। এতটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, 2-3 বার জায়গাটা একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট ছোটখাটো কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নেব, বেসিক কোয়েশ্চেন্স একদম। কি হবে বলো? ফাংশনাল ইউনিট অফ কিডনি। নেফ্রন নেফ্রন নেফ্রন। নেফ্রন মেডুলা মেডুলা মেডুলা। অ্যাপেক্স অফ রেনাল পিরামিড। প্যাপিলা রেনাল প্যাপিলা সো রেনাল প্যাপাইলা থেকে কোথায় যাবে ইউরিনটা? মাইনর মাইনর ক্যানেক্স। মাইনরের পরে মেজর তারপরে রেনাল পেলভিস মেজরের পরে রেনাল পেলভিস pelvis, রেনাল then পেলভিস urethra, ইউরেটার তারপর ইউরেথ্রা, তারপর ইউরেথ্রা মানে ব্লাডার হয়ে ইউরেথ্রা। ওকে, নেক্সট বি হবে রেনাল আর্টারি, তারপরে আর্টারি অফ বিটা অপশন সি কি কেন কি কে বলছে? কে সি বললো? কি কেন হবে? বি হবে তো। হ্যাঁ, সি কেন বললে? বি হবে তো। ভালো করে দেখো, অ্যাফারেন্ট আর্টারি মানে কি বললাম? রিনাল আর্টারি, অ্যাপারেন্ট আর্টারি। অফারেন্ট থেকে তো গ্লোমেরুলাস যাচ্ছে, তারপর ইফারেন্ট। নেক্সট বলো, একই জিনিস। অ্যাফারেন্ট অ্যাফারেন্ট আর্টারি অ্যাপারেন্ট আর্টারি। 125 125 ml per ওকে, দেন ফোর্থ glomerular hydrostatic hydrogastric pressure ভ্যালু কত? 55 55। 55. ঠিক আছে, মোটামুটি বোঝা গেল না? কোনো ডাউট আছে তো বলে নাও। এনি ডাউটস? বেসিক অ্যানাটমি। যে লাস্টে দুটো কোশ্চেনের আগের একটা কোশ্চেন ছিল, ওটা আরেকবার দেখান না। কোনটা বলছো বলো? এইটা? এইটা হ্যাঁ। এখানে বলেছে ব্লাড ফ্লো সিকোয়েন্সটা, তাহলে রেনাল আর্টারি নিশ্চয়ই হবে, এটা বুঝতে পারছো। এবার রেনাল আর্টারি থেকে গ্লোমেরুলাসে কি সরাসরি চলে যাবে? নিশ্চয়ই নয়, তাহলে অপশন সি হবে না, ডি হবে না, এ আর বির মধ্যে। এবার আগেই আমরা পড়েছি যে ব্লাডটা গ্লোমেরুলাসে নিয়ে যায় কি? অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট মানে অ্যারাইভ করা, এভাবে মনে রাখতে বলেছি। আর এক্সিট করছে ইফারেন্ট, তাই লাস্টেরটা ইফারেন্ট। এইভাবে মনে রাখবে আর কি। আর কোনো ডাউটস? স্যার যদি কোয়েশ্চেন আসে যে মেচুরেশন রিফ্লেক্স সেন্টার কোথায় অবস্থিত, তাহলে এটা কি বলবো? পন্স? না, পন্স নয়, অবভিয়াসলি কর্টেক্স। সেন্টার কোথায় অবস্থিত বলতে এখানে কিন্তু এরকম কোয়েশ্চেন দেবে না, কারণ সেন্টার এখানে দুটো জায়গাতেই আছে, একটা তো কর্টেক্সে আছেই। পন্সেরটা যেটা বললাম ওর কোনো কাজ নেই, ও কোঅর্ডিনেট করে মানে সংযোগ করে, মেন কাজ কিন্তু কর্টেক্স করে। আর তারপরে আরেকটা মেন কাজ করে, সেটা স্পাইনাল কর্ডে আছে, ওই S2 থেকে S4। S2 থেকে S4টা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট কাজ করে, কারণ ও দুটো নার্ভ সাপ্লাই দিচ্ছে আমাকে, মানে ইন ব্লাডার। একটা দেখো ওই যে বললাম পেলভিক নার্ভ S2 থেকে S4, যেটা মেন ডেট্রুসার কন্ট্রাক্ট করবে তবে ইউরিনেশন হবে। আর আরেকটা S2 থেকে S4 যেটা সোমাটিক নার্ভ, যেটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারটাকে কন্ট্রোল করছে, মানে আমি আমার স্বইচ্ছায় ইউরিনেশন করব কি করব না সেটা কন্ট্রোল করছে। তো এই দুটোই পুডেন্ডাল নার্ভ আর পেলভিক নার্ভ, এই দুটোই আমরা কোথা থেকে পাচ্ছি?
স্পাইনাল স্যাক্রাল হ্যাঁ, সেই জন্য সেন্টার তোমাকে ওইভাবে বলে দেবে না যে হুইচ সেন্টার কন্ট্রোলস, যা যদি বলে তাহলে এর মধ্যে যে কোনো একটা থাকবে, বাকিগুলো দেবে না। মানে তোমাকে কর্টেক্সও দেবে, আবার স্যাক্রালও দেবে, আবার পন্টিকও দেবে, এরকম দেবে না। দিলে একটা দেবে, আর না হলে ডাইরেক্ট কোয়েশ্চেন করেই দেবে যে কোনটা বলছে, যে ভলেন্টারি কন্ট্রোল, ইনভলেন্টারি কন্ট্রোল, প্যারাসিম্প্যাথেটিক, সোমাটিক বলে দেবে, নাম বলেই দেবে। এর উপরে মেকচুরিশনের উপরে ভালো কোয়েশ্চেন্স কিছু নিয়ে পরের দিন আমরা করবো আবার। আর পরের দিন আমরা জিএফআর এর পরে মানে নেফ্রনের প্রত্যেকটা পার্ট ডিটেলসে পড়বো, পিসিটি তে কোনটা রিঅ্যাবজর্পশন হয়, ডিসিটি তে কোনটা হয়, এইগুলো পড়বো। তাহলে কনক্লুড করছি আজকের মতো। পুডেন্ডাল নার্ভটা কি করতে হেল্প করে আরেকবার বলবেন? আচ্ছা, পুডেন্ডাল হচ্ছে গিয়ে S2 থেকে S4 দুটোই নিচ্ছে, পেলভিকও আসছে, পুডেন্ডালও আসছে। পেলভিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে, পুডেন্ডাল সোমাটিক সাপ্লাই দিচ্ছে। সোমাটিক মানে ওই যে বললাম ডেট্রুসার আছে, তার নিচে দুটো স্ফিংটার আছে বলেছি না, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। ইন্টারনাল ভেতরে আছে, এক্সটার্নাল একদম বাইরে আছে। এক্সটার্নাল অ্যালাউ করলে মানে এক্সটার্নাল স্ফিংটারটা খুললে তবেই ইউরিনেশনটা বাইরে বেরোবে, তার আগে ইন্টারনাল খুলে গেলেও বেরোবে না। এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটা যে কন্ট্রোল করতে পারছে দ্যাট ইজ পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভের কাজ ওটাই, আমাদের ইচ্ছায় আমরা যে এক্সটার্নাল স্ফিংটারটাকে ওপেন করছি বন্ধ করছি, এই কাজটাই পুডেন্ডাল করছে। বোঝা গেল? ঠিক আছে। রাইট, এনিথিং এলস? আর কিছু? ওকে, কনক্লুড করলাম। থ্যাংক ইউ স্যার।